কি মিস্টার ইয়াদকে বলছো? আপনার বুঝতে কষ্ট হচ্ছে নাকি বাংলা বোঝেন না ঠিক করে? হুরায়রা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি জানতাম না মিস্টার ইয়াদ তোমাদের পরিবারের একজন। হুরাইরা লিনিয়ার মুখের দিকে তাকালো না। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। লিনিয়া আর কিছু বলতে যাবে তখনই সে তাকে থামিয়ে দিয়ে বলল, আপনি কাজটা ভালো করেননি। আমার ভাইয়া জানলে কতটা কষ্ট পাবে ভেবে দেখেছেন একবার? সে আপনাকে ভালোবেসেছিল। আমিও পাবাতকে ভালোবেসেছি হুরায়রা। আমি তো ইচ্ছে করেই কিছু করিনি। বাবার বলির শিকার হয়েছি। আমার কি দোষ বলতে পারো? হুরাইরা এবার কিঞ্চিত হাসল। লিনিয়া হুরাইরার মুখের দিকে অপলক তাকিয়ে রইল। মেয়েটার মুখে আলাদা একটা মায়া যেন উপছে পড়ছে। হাসিটাও ভীষণ রকমের সুন্দর। সেদিন গাড়িতে ইয়াদের মুখে হুরাইরার সৌন্দর্যের প্রশংসা শুনেছিল খুব। প্রবাদ যদিও এতটা বলেনি কখনো, ছবিতে দেখিয়েছিল। আজ নিজেই সামনে হুরাইরাকে দেখে যেন সে চোখ সরাতে পারছে না। একজন মেয়ে হয়ে তার বড্ড হিংসা হচ্ছে হুরাইরার মুখশ্রী দেখে। এতটাও সুন্দর হতে পারে কোনো মানুষ? হুরাইরা ঘর থেকে বেরোতে নিলে ইয়াদকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখল। ইয়াদ বাহুতে হাত গুছে দাঁড়িয়ে আছে সেখানে। হুরাইরা মুখোমুখি হতেই সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই ঘরে তোর বিশেষ কোনো প্রয়োজন আছে হুর? হুরাইরার জবাব দিতে ইচ্ছে করল না, তাও অগত্যা দিতে হলো। বলল, আমার কোথায় কি প্রয়োজন সেটা কি আপনাকে জানাতে হবে? ধরে নে তাই। ভুলে যাবেন না এই বাড়িটা আমার, তাই প্রয়োজনে এই বাড়ির যে কোনো ঘরে যাওয়ার অধিকার রাখি আমি। বাড়িটা তোর হতে পারে কিন্তু ঘরটা আমার। পরোয়া করছি না। তা করবি কেন? দিন দিন অসভ্যে পরিণত হচ্ছিস। ইয়াদের শেষের কথায় ফোঁস করে উঠল হুরাইরা। চটজলদি জবাব দিয়ে বলল, একজন অসভ্যই চেনে অন্য আরেকজন অসভ্যকে। কথাই বলে না, রতনে রতন চেনে। তুই আমাকে অসভ্য বলছিস হুর? তার চেয়ে কম কিছু ভাবছেন নিজেকে? আমার তো মনে হয় আপনি অসভ্যের মাত্রা ছাড়িয়ে গেছেন। হুর, বলে ইয়াদ দাঁতে দাঁত চেপে ধরল। নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলল, হুরায়রা তুই কিন্তু। আমাকে কিছু বলার অধিকার আপনি হারিয়েছেন, তাই নতুন করে কিছু বলে নিজের মান সম্মান হারাবেন না। মনে রাখবেন, আমি আর আগের হুরাইরা নেই। আপনি আমাকে ভেঙে চুরে গুঁড়ে দিলেও আমি নিজেকে নতুন করে গড়ে তুলেছি। আজ আমাকে ভাঙার সাধ্য কার? ইয়াদ আর কথা বলতে পারল না। তার ভিতরটা দুমড়ে মুচড়ে দিয়েছে হুরাইরা। মেয়েটা কথার আঘাতে ক্ষতবিক্ষত করতে শিখে গেছে। ইয়াদ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। হুরাইরা কথা শেষ করে আর দাঁড়ালো না। ইয়াদের পাশ কাটিয়ে চলে গেল। সঙ্গে করে নিয়ে গেল ইয়াদের বেদনাতুর হৃদয়ের হাহাকার। রেখে গেল শুধুই প্রেমিক পুরুষের দীর্ঘশ্বাস। বছর ঘুরে শীত এলো। হুরায়রার গায়ে চাদর ছড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তখন সূর্য আনুমানিক মাথার উপরে অবস্থান করছে। প্রচণ্ড কুয়াশা থাকায় সারাদিন সূর্যের দেখা মেলেনি। হুরায়রা উঠোনে নেমে চারিপাশটা একবার চোখ বুলালো। তারপর জোর কদমে হাঁটা ধরল পুকুরের ঘাটের দিকে। ঘাটের সিঁড়িতে একা বসে আছে ইয়াদ। হুরায়রা কিছুটা পথ এগিয়ে এসে থামল। নিজের নগ্ন পদদ্বয়ের দিকে দৃষ্টিপাত করে মৃদু হাসল। ইয়াদকে খুঁজতে আসার তারাই জুতো ছাড়াই ঘর থেকে বেরিয়ে এসেছে। শিশির শ্রান্ত নরম কচি ঘাসের ডগায় পা ফেলতে পায়ের শিশির অনুভূতি হলো। আর তখনই জুতোর কথা মনে পড়ল। কিন্তু এখন মনে পড়েও বিশেষ কোনো লাভ নেই। জুতার জন্য আবার বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবে না সে। ইয়াদ অন্যমনস্ক হয়ে ঘাটের সিঁড়িতে বসে আছে। হুরাইরা নিশ্চুপে ইয়াদের পাশে এসে বসল। দীর্ঘ কয়েক মাস পর আজ হুরাইরা ইয়াদের এত কাছাকাছি এসে বসেছে। হুরাইরার উপস্থিতি ইয়াদের মধ্যে এতটুকু বদল ঘটালো না। পূর্বন্যায় বসে রইল। আপনাকে ফুপিমা ডাকছে, একটু পর গাড়ি ছেড়ে দিবে। তাদের বিদায় দিবেন না? ইয়াদ কথা বলল না, চুপচাপ হুরায়রার বলা কথাগুলো শুনে গেল। অনেকদিন পর হুরায়রাকে স্বাভাবিকভাবে কথা বলতে শুনেছে সে, তাই নিজে কথা বলল না, তাকে বলতে দিল। কই কিছু বললেন না যে? আপনি কি তাদের সঙ্গে যাবেন না বলে সত্যি ঠিক করেছেন? তাছাড়া আপনার স্ত্রীও তো যাচ্ছে।
হঠাৎ তুই ডাকতে এলি? কেন, আমি কি আপনাকে ডাকতে আসতে পারি না? হঠাৎ করে এত মেহেরবানি উদয় হলো আমার উপর, বুঝতে পারলাম না। আপনি আমাকে আগে কখনো বুঝেছিলেন যে আজ হঠাৎ বুঝবেন? কথার পিঠে কথা বলার অভ্যেসটা বুঝিয়ে তোর গেল না? অবহেলা করার অভ্যাসটা যেমন আপনার চাইনি। ফিরে তাকালো ইয়াদ। হুরাইরার মুখের দিকে তাকাতেই বুকের ভিতরটা মুচড়ে উঠল। 1 বছর কতটা পাল্টে গেছে মেয়েটা। কাদামাটির মতো নরম মেয়েটা চোখের সামনে কেমন পাথরে পরিণত হয়ে গেছে। যেই চোখে একটা সময় নিজের জন্য কত কাতরতা দেখেছিল, সেই চোখে আজ অজস্র ঘৃণা দেখছে ইয়াদ। অবশ্য তার জন্য সে নিজেই দায়ী। হুরাইরা উঠে দাঁড়ালো, চলে যাবার জন্য পা বাড়াবে, ঠিকই তখন তার মনে পড়ল লিনিয়ার বলা কথাটা। অনুভূতি প্রকাশ করতে না পারাটা কারো ব্যর্থতা নয়। কিছু কিছু মানুষের অনুভূতিগুলোই অপ্রকাশিত থাকে। অপ্রকাশ্যেই যেন তারা নিজেদের গভীরতা জানান দেয়। অনুভূতির গভীরতা পরিমাপ করার মতো ক্ষমতা হয়তো সবার থাকে না, তবে যে মানুষটির প্রতি অনুভূতি জন্মায় সে ঠিক বুঝে নেয়। তুমি কি কখনো বুঝতে পারোনি কেউ তোমাকে কঠোরতার আড়ালে গভীরভাবে ভালোবেসেছিল? চলে যেতে নিয়েও থমকে দাঁড়ায় হুরাইরা। ইয়াদকে গভীরভাবে পর্যবেক্ষণ করে কিছু বোঝার চেষ্টা করে, কিন্তু না, নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই সে দেখতে পেল না ইয়াদের মাঝে। তবে হ্যাঁ, আজকাল আর ইয়াদের নিষ্ঠুরতা তাকে ব্যথা দেয় না, একরকম গায়ে শুয়ে গেছে। তাই তো সব জড়তা ছেড়ে নির্দ্বিধায় তাকে খুঁজতে এসেছে। কি ভাবছিস? কিছু না, আপনি চলুন। হুরাইরা এগিয়ে চলল বাড়ির পথে। ইয়াদ আটকাতে চেয়েও পারল না। যে যাবার সে তো যাবেই, তাকে আটকাবে এমন কোনো উপায় কি তার জানা আছে? নেই। সে জানতো এমন একটা দিন ঠিকই আসবে, যেদিন হুরাইরা নামক কিশোরীটি যৌবনে পদার্পণ করবে। কৌশলের আবেগ অনুভূতিগুলো ধীরে ধীরে রং বদলাবে। ইয়াদ যেন এই দিনটাই কল্পনায় রেখেছিল একদিন। হাঁটতে হাঁটতে অনেকটা দূর এগিয়ে এসেছে তিয়াশার স্বামীর। গ্রামের সরু রাস্তা ধরে হাঁটছে দুজন। চারপাশ কুয়াশায় আচ্ছন্ন, শিশির ভেজা সবুজ ঘাসের ডগায় পা ফেলে চলতে দুজনের বেশ ভালো লাগছে। তিয়াশা গুটি গুটি পায়ে এগোচ্ছে ঠিকই, ইতিমধ্যে তার চোখের কিনারায় জল জমে উঠেছে। ভালোবাসার মানুষের পাশে এইভাবে আর হাঁটা হয় না কখনো। কি জানি আজ কি মনে করে স্বামীরটাকে নিয়ে এলো। পহেলিকার সাদা চাদরে মোড়ানো পথে নিশ্চুপে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থামলো স্বামীর। দীর্ঘশ্বাস ফেলে বলল, আজই চলে যাচ্ছেন? ইয়াদ যাচ্ছেন না কেন আপনাদের সাথে? জানি না, তবে থেকে যাবার মতো কারণও দেখছি না। হুমায়রা? হুরাইয়া। তিনি যার জন্য সব সেরে সুরে এখানে পড়ে আছেন। তাতে কার কি লাভ হলো বলুন? ইয়াদ কখনো নিজের অনুভূতি কাউকে ব্যক্ত করেনি। সব অনুভূতি সবার কাছে ব্যক্ত করা যায় না তিয়াশা। মুচকি হাসল তিয়াশা, বলল, ইয়াদ হুরাইয়াকে কখনো কিছু বুঝতে দেয়নি। তাছাড়া হুরাইয়া নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে, কম আঘাত তো পায়নি সে। ভালোবাসা গুটিয়ে নেওয়া যায় বলছেন? স্বামীরের কথায় শুকনো চোখে তাকায় তিয়াশা। অন্তর্করণে কম্পন অনুভব করে। চাপা কষ্টটা অনেকদিন ধরেই বুকে শিকড় গজিয়ে অনেকটা দূর ছড়িয়ে পড়েছে। স্বামীরের কথায় নতুন করে সেগুলো মাথা তোলার চেষ্টা করলো। তিয়াশা প্রশস্ত শ্বাস নিল, মনে মনে ভাবল, সত্যি কি ভালোবাসা নামক বস্তুটাকে গুটিয়ে ফেলা যায়? ভালোবাসার মানুষটা তার কত কাছে, তবুও যেন শত যোজন দূর। ভালোবেসে ভালোবাসা চেপে রাখা যে কতটা বেদনাদায়ক তা শুধু অন্তর্যামীই জানে। হুমায়রা ইয়াদকে আগের মতোই ভালোবাসেন, তবে ইয়াদ যা করেছে তা মোটেই কাম্য নয়। এই কথাটা আমি অন্ততপক্ষে মেনে নিচ্ছি না। ইয়াদ চাইলেই পারতেন লিয়ানাকে বিয়ে না করতে। আমি ইয়াদকে বুঝতে পারি না। লিয়ানা কিংবা ইয়াদ, এদের দুজনকে দেখলে মনে হয় না এরা স্বামী স্ত্রী। বুঝবেন কি করে? কেন? আর দুজনই ভিন্ন দুজন মানুষকে চেয়েছিল, যদিও মিস্টার ইয়াদের বিষয়টা আলাদা। আপনি হুরকে ভালোবাসেন?
তিয়াশার প্রশ্নে মৃদু হাসল স্বামীর। 2 কদম সামনে এগিয়ে গিয়ে বলল, তাদেরকে কিছু আসা যায়? একপাক্ষিক ভালোবাসাগুলো বড্ড যন্ত্রণাদায়ক। হবে হয়তো। এই গল্পে আপনি, আমি কিংবা হুরাইয়া সকলে একপাক্ষিক ভালোবাসায় মজে আছি। কেউ একে ভালোবাসে তো সে অন্য কাউকে, যাকে আপনি প্রাণ দিয়ে ভালোবাসেন তো সে অন্য কারোর মাঝে নিজের ভালোবাসা খুঁজে। বড্ড অদ্ভুত লাগে জানেন। আপনিও কাউকে ভালোবেসেছেন? আমি আপনাকে চিনি মিস তিয়াশা। আবেগ লুকানোর অসীম ক্ষমতা আপনার হিয়াদের চেয়ে কম নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় আবেগ লুকানোর চেষ্টা করতে গিয়ে সেটা বেরিয়ে আসে সকলের সামনে। ওসব কিছু নয়। স্বামীর কিছু বলল না, শুধু সীমিত হাসল। তিয়াশা লজ্জা পেয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলো, তবে পারল কে না কে জানে। স্বামীর এক নজর তাকাতেই হেসে ফেলল। লিয়ানা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। একটু পর তারা এই বাড়ি থেকে বিদায় নেবে। আজকাল মেহরিমা মেহের তার সঙ্গে খুব একটা রাগ দেখিয়ে চলে না, কিছুটা স্বাভাবিক হয়ে এসেছেন। এই বাড়ির মানুষগুলোর সঙ্গে থাকতে থাকতে কেমন একটা সবার প্রতি মায়া পড়ে গেছে। ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে তার। সময়ের সাথে বাড়ির সকলের সাথে সহজ হতে পারলেও হুমায়রা আর ইয়াদের সঙ্গে খুব একটা সহজ হয়ে উঠতে পারেনি সে। এমন নয় যে ইয়াদ তাকে অবহেলা করেছে, তবুও একটা অদৃশ্য বাধা তাদের সহজ হতে দেয়নি কখনো। নিজের একমাত্র ছেলেটা লিয়ানাকে ভালোবেসে প্রতারিত হয়েছে, এটা কিছুতেই মেনে নিতে পারেননি হুমায়রা। লিয়ানাকে তিনি ধারের কাছে সহ্য করতে পারেন না এখনও। তবুও লিয়ানা চেয়েছে সব কথা বলতে তাকে, কিন্তু তিনি শুনতে চাননি। এই বাড়ির মানুষগুলো তার সাথে স্বাভাবিক আচরণ করলেও কেউ তার কথা শুনতে চায় না। সে বারবার চেয়েছে কিছু কথা বলতে, কিন্তু কেউ তার কথা শুনতে চায়নি। আজকাল ইয়াদ তাকে একটু বেশি যত্ন করছে, সময়ে অসময়ে এসে সঙ্গ দিচ্ছে, মন খারাপ থাকলে হাসানোর চেষ্টা করছে। অথচ তাকে দেখলে বোঝার উপায় নেই কতটা ব্যথা নিয়ে সে নিজের মধ্যে ধারণ করে দিন কাটাচ্ছে। আসবো? ইয়াদের কথাই ফিরে তাকালো লিয়ানা। দরজার বাহিরে দাঁড়িয়ে আছে সে। লিয়ানা প্রত্যুত্তরে বলল, আপনারই তো ঘর, অনুমতি চাইছেন কেন? এই ঘরটা আমার হলেও আপনি থাকছেন, তাই অনুমতি নিতে হচ্ছে। এতটা ফর্মালিটির প্রয়োজন বোধ হয় আমাদের দুজনের মধ্যে না এলেও চলে। আপনি রেডি তো? গাড়ি চলে এসেছে। আপনি যাচ্ছেন না আমাদের সঙ্গে? তাকে ছেড়ে যাবার ক্ষমতা আমার নেই। তবে বিয়েটা? বিয়েটা বিয়ের জায়গায় থাক, ভালোবাসাটা না হয় আমার নিজের থাকুক। আপনি হুরায়রাকে বড্ড ভালোবাসেন। সেটা এখন অপ্রাসঙ্গিক। আমি এই বিষয়ে আলোচনা করতে পছন্দ করছি না। নিজেকে প্রকাশ করতে কিসের এত দ্বিধা আপনার? যা আমার স্বভাব বিরুদ্ধ তা আমি কখনো করি না। আমি চাই না হুর আমাকে। কি? মা ডাকছে, চলুন। ঢাকায় গিয়ে আপনার বাবার সঙ্গে একবার দেখা করে নেবেন। নাবাদ বিজনেসের ব্যাপারটা গুছিয়ে নিয়েছে ইতোমধ্যে। আমি সময় করে যাব একদিন। বলেই ঘর থেকে বেরিয়ে গেল ইয়াদ। লিয়ানা নিশ্চুপেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। জীবনের সমীকরণগুলো কেমন অমিল হয়ে গেছে। কি করেই বা সব ঠিক করবে সে? প্রবাদকেই বা কি জবাব দেবে? বিছানায় উপর হয়ে শুয়ে বিগত দিনগুলোর কথা ভাবছে হুরায়রা। পুরো একটা বছর কেটে গেছে নিজেকে ভেঙে চুরে নতুন করে গড়ে নিতে। কথায় আছে, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। কেউ ভালোবাসেনি বলে যত অভিযোগ তার সময়ের স্রোতে গা ভাসিয়েছে অনেক দিন আগে। তাই বলে কি নিজের ভালোবাসাটুকুও হারিয়ে গেছে? ভালোবাসা হারায়নি। যা হারিয়েছে তা হলো সময়, আবেগ এবং ভালোবাসা প্রকাশের অদম্য ইচ্ছে। আর যদি অনুভূতির কথা বলি, তবে অনুভূতিগুলো ঠিক আগের মতোই আছে, তবে তারা ভাষা হারিয়েছে। আচ্ছা, সব যদি হারানোরই হয়, তবে পেয়েছেটা কি? তবে আমি বলবো আমার অস্তিত্বকে। নিজেকে নতুন করে চিনেছি, বুঝেছি আত্মসম্মানকে। কাউকে ভালোবেসে সব বিলিয়ে দেওয়া যায়, তবে আত্মসম্মান বোধকে নয়। যাকে পাওয়ার আশায় মরিয়া হয়ে উঠেছিলাম, তাকে পাওয়ার আশা এখন আর করি না। সেদিন বয়সের দোষ মোহ বলে ভুল করা মোহটাই যে কখনো মোহ ছিলই না, বরং তা ভালোবাসায় ছিল। যেদিন সে বুঝবে, সেই দিনটা তার জন্য নরক যন্ত্রণার চাইতে কম কিছু হবে না। তবে আফসোস,
নরক যন্ত্রণার মুখোমুখি তাকে হতেই হবে। কেউ যদি নিজের ভুলে নরকের দ্বার প্রান্তে এসে পৌঁছায় তবে আর তাতে কি করার থাকে। ভাবতে ভাবতেই দরজায় কড়া হাতের শব্দ হলো। হুরায়রা নিজেকে ধাতস্থ করে বলল, আসুন। ইয়াদ ঘরে ঢুকে বিছানার কাছে এসে দাঁড়ালো। হুরায়রা পূর্বের অবস্থান পরিবর্তন করেই বলল, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? চাইলে আপনিও তাদের সঙ্গে যেতে পারতেন। অযথা এখানে পড়ে থেকে কি লাভ? হুরায়রা এবার উঠে বসল। ইয়াদ একটা চেয়ার টেনে অদূরে বসে পুনরায় বলল, তোকে কিছু কথা বলার ছিল হুর। আমাকে বলার মতো আপনার কোনো কথা অবশিষ্ট আছে বলে তো মনে হয় না। তাছাড়া ফুপিমা বলেছেন শহরে গিয়ে আপনাদের বিয়েটা আবারও দেওয়া হবে। লিয়ানাকে আমি দায়ে পড়ে বিয়ে করেছেন, এটা দয়া করে বলবেন না। আপনি যে দায়ে পড়ে কিছু করেন না সেটা সবাই জানে। বারবার নিজের কথাগুলো অন্যের উপর চাপিয়ে দেওয়াটা তোর স্বভাব হয়ে যাচ্ছে হুর। যেমনটা আপনি করেন, অন্যের উপর জোরপূর্বক অধিকার খাটান। তর্ক করাটা তোর রক্তের সঙ্গে মিশে গেছে। যেমনটা অবহেলা করার অভ্যাস আপনার রক্তের সঙ্গে মিশে আছে। তুই কি নতুন করে পুরনো কথা তুলতে চাইছিস? না, বরং আপনি বারবার তুই কিন্তু অবাধ্যতা সীমা অতিক্রম করছিস হুরায়রা। সেটা করতে আপনি বহুদিন আগেই বাধ্য করেছেন আমায়। ইয়াদ বসা থেকে উঠে দাঁড়ালো। হুরায়রা অকপটের জবাব কিছুতেই সহ্য হচ্ছে না তার। মেয়েটা বদলেছে ঠিক, কিন্তু অবাধ্যতার সীমা অতিক্রম করতে ভোলেনি। আজকাল যা সে পছন্দ করে না সেটাই যেন হুরায়রা করতে বেশি পছন্দ করে। বেশ বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো ইয়াদ। হুরায়রা বিছানা ছেড়ে উঠে তাকে বাধা দিয়ে বলল, আমি আর আপনার সেই ছোট্ট হুরায়াটি নেই। বিয়ে করেছেন, নিজের স্ত্রীকে অবহেলা করাটা আপনার ঠিক হচ্ছে না। ইয়াদ দরজায় দাঁড়িয়েছিল, ফিরে হুরায়রার কাছাকাছি এসে বলল, অবহেলা আমি কাউকেই করিনি, বরং সময়ের হাতে সবটা ছেড়ে দিয়েছি। আমি যা করেছি তা তোর ভালোর জন্যই করেছি। ভালোবাসা শুধু একটি শব্দ নয়। হুরায়রা হাসল। দীর্ঘশ্বাস ফেলে ইয়াদের চোখে চোখ রাখল, বলল, সময়ের সাথে সব ছেড়ে দেওয়া উচিত নয়, আপনি তা ভুলে গেছেন। রাত হয়েছে, ঘুমিয়ে পড়, হাসছি। ইয়াদ চলে গেল। হুরায়রা দরজা আটকে দিল। কেন যেন খুব কাঁদতে ইচ্ছে করছে তার। এই মানুষটাকে কেন ঘৃণা করতে চেয়েও সে পারে না। এতটা হৃদয়হীন মানুষ হয় কি করে? নিজেকে যতটা কঠিন রাখা যায় তাই চেষ্টা করে হুরায়রা, অথচ মানুষটার সামনে গেলেই যেন সব কঠিনতা নিমিষেই উবে যায়। এভাবেই চলতে পারে না আর। নিজেকে আরো কঠিন করে তুলতে হবে, কিন্তু তা কি করে হবে? কার জন্য করবে সে? যাকে সে নিজের কঠিনতা দেখাতে চায় সে তো নিজেই কঠিন কোনো বস্তুর দ্বারা নিজেকে বেষ্টিত করে রেখেছে। তা ভেদ করার কোনো উপায় তার জানা নেই। ঘরে এসে কতক্ষণ পায়চারি করলো ইয়াদ। আজ হয়তো সে নিজের মনের কথাটা বলতে পারত হুরায়রাকে, কিন্তু পারেনি। সে সত্যি ভালোবেসেছিল তার ছোট্ট হুরকে, আর আজও বাসে। চিরকাল হয়তো তার ঠোঁট ফোলানো অবুঝ হুরায়রাটাকেই ভালোবেসে যাবে, অথচ তার ভালোবাসার কথাটা কখনো প্রকাশ করাই হবে না। অবশ্য সেই দরজা সে নিজের হাতেই বন্ধ করে দিয়েছে। হুরায়রা এখন আর আগের মতো গাল ফুলিয়ে ঠোঁট ফুলিয়ে তার পিছনে পিছনে ঘুরে বেড়ায় না, অকারণে ভয়ে কেঁদে ফেলে না। মেয়েটা সত্যি বড় হয়ে গেছে, বুঝে গেছে যার ভালোবাসার জন্য সে মরিয়া হয়ে ঘুরছিল সে মানুষটা হয়তো তাকে কখনো কোনোদিনও ভালোবাসেনি, আর বাসবেও না। অথচ সব কিছুর আড়ালে সত্যিটা গোপন থেকেই গেল। নিজেকে কঠিন করতে করতে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটাই হারিয়ে ফেলেছে সে। অবশ্য তাতে তার এতটুকু আফসোস নেই। কারো ভালোবাসা বাঁচাতে গিয়ে না হয় নিজের ভালোবাসাটাই হারালো, তাতে কি এমন আর ক্ষতি হলো? ভাবতে ভাবতে জানালার কাছে এসে দাঁড়ায় ইয়াদ। আকাশে আজ বিশাল বড় চাঁদ উঠেছে। ছাতিম ফুলের সুবাস চারপাশ মাতিয়ে তুলেছে। চোখ বুঝে দীর্ঘশ্বাস নিল ইয়াদ। নিজের ভিতরে জমানো কষ্টগুলো তারই সাথে যেন বের করে দিতে চাইল।
পা টিপে টিপে ইয়াদের ঘরে ঢুকে সোজা আলমারির কাছে চলে গেল হুরায়রা। ইয়াদ চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। হুরায়রা কিছুটা সচেতন হয়ে দেখে নিল ইয়াদ সত্যিই ঘুমিয়েছে কিনা। ইয়াদ ঘুমিয়েছে বুঝতে পেরে সে নিঃশব্দে আলমারি খুলে লিয়ানার রেখে যাওয়া বক্সটা হাতে তুলে নিল। বক্সটাতে একবার চোখ বুলিয়ে তা খুলতে যাবে তখনই ইয়াদ নড়ে চড়ে উঠল। ইয়াদকে নড়ে উঠতে দেখে তাড়াহুড়ো করে বক্সটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। হুরায়রা চলে যেতে ইয়াদ চোখ খুলল। ঠোঁট কিঞ্চিত প্রসারিত করে লম্বা হাই তুলে বিছানায় গিয়ে গা এলিয়ে দিল। হুরায়রা ঘরে এসে দরজা লাগিয়ে দিয়ে দ্রুত বক্সটা খুলে ফেলল। বক্সটাতে সে একটা ছবি পেল, যেটা লিয়ানা এবং ইয়াদের বিয়ের ছবি। ছবিটা দেখে হুরায়রার বুকের ভিতরটা মুচড়ে উঠল। ভালোবাসার মানুষটাকে আর যাই হোক, অন্য কারোর সঙ্গে দেখার মতো কষ্টবোধ হয়তো জগতে আর নেই। ছবিটার দিকে খানিকটা সময় তাকিয়ে থেকে 2 ফোঁটা চোখের জল ফেলল সে। ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, হয়তো এই ছবিতে আমার থাকার কথা ছিল, কিন্তু আফসোস আপনি আমাকে সেই জায়গাটা কখনোই দেননি। এতটা অবনবোধ না করালেই পারতেন আমায়। ভালোই তো বেসেছিলাম, ভুল তো করিনি কিছু। ছবিটা রেখে সেখান থেকে একটা কাগজ বের করে হুরায়রা। সেখানে লেখা, আমাকে ভালোবাসার শাস্তিটা খুব বেশি পেয়েছিস, তবে যেটার আশা করে বাক্সটা চুপি চুপি আমার ঘর থেকে নিতে এসেছিলি সেটা তুই কোনোদিনও পাবি না। আমাকে ভুলে যা হুর, এটাই তোর জন্য ভালো হবে। উপর থেকে যতই আমাকে ঘৃণা করিস দেখাচ্ছিস, তা যে মোটেই সত্যি নয় সেটা আমি অনেক আগেই ধরে ফেলেছি। নিজেকে আড়াল করার শত চেষ্টা করেও তুই ব্যর্থ, কারণ তোর বিপরীত প্রান্তে যে দাঁড়িয়ে আছে সে তোর ভেতর বাহির সবটা স্পষ্ট দেখতে পায়। তাই তার থেকে নিজেকে আড়াল করার মতো বোকামি আর করিস না। লিয়ানা যে কথাটা তোকে বলতে চেয়েছিল সে কথাটা জেনে তোর বিশেষ কোনো উপকার হবে না, তাই সেটা জানার আগ্রহটা এখানেই দমিয়ে ফেল। যাই হোক, ছবিটা দেখে যে প্যাঁচ প্যাঁচ করে কেঁদেছিস, এতে তোকে দেখতে খুব বাজে লাগছে। একদম কাঁদবি না, সত্যিটা মেনে নিতে শিখ। কাগজটা ভাঁজ করে রাগে ফুঁসতে থাকে হুরায়রা। তার মানে ইয়াদ আগে থেকে সব বুঝতে পেরেছিল, তাই লিয়ানার রেখে যাওয়া জিনিসগুলো সে সরিয়ে ফেলেছে। কিন্তু লিয়ানা কি এমন রেখে গিয়েছিল যেটা ইয়াদকে সরিয়ে ফেলতে হলো? হুরায়রা আর ভাবতে পারল না। প্রচণ্ড রাগ হচ্ছে তার। একটা মানুষ কতটা নির্দয় হলে এমন একটা কাজ করে? টেবিলের উপর একটা খাম রেখে বাড়ি থেকে বেরিয়ে এলো ইয়াদ। ভোর হতে আর কিছু মাত্র সময় বাকি। পুকুর ঘাটে এসে কতক্ষণ বসবে বলে ঠিক করলো সে। শীত কমে গেছে, তবুও চারিদিকে বেশ কুয়াশা। ইয়াদ খাটে নির্লিপ্তভাবে বসে আছে। হয়তো আর কখনো এখানে এসে বসা তার হবে না। হুরায়রার জলে ডুবা পা দেখে মুগ্ধ হওয়া হবে না। পরিস্থিতি আর আগের মতোই নেই। যা হয়ে গেছে তা বদলানোর ক্ষমতা কারোর নেই। তাই যা হচ্ছে তা হতে দেওয়াই শ্রেয় বলে মনে হলো তার। মেহেরিমা মেহের যাবার আগে বলে গেছেন সামনের মাসে তার আর লিয়ানার বিয়েটা তিনি আবার দেবেন। এইবার আর চুপিসারে কাউকে না জানিয়ে নয়, বরং বড় করে আয়োজন করবেন তিনি। এটা অবশ্য ইয়াদ কোনো প্রতিবাদ করেনি। লিয়ানা বলতে চেয়েছিল কিছু, কিন্তু ইয়াদ তাকে আটকে ছিল। বলেছিল সময়ের হাতে ছেড়ে দিতে। হুরায়রার সাথে কিছু কথা বলবে বলে ইয়াদ তাদের সঙ্গে ঢাকায় ফিরে যায়নি, কিন্তু সেই কথাগুলো সে বলতে পারেনি। হুরায়রার চোখে চোখ রেখে কথা বলতে কেমন যেন অস্বস্তি হচ্ছিল তার। না বলা কথাগুলো আর বলা হয়ে ওঠেনি। ধীরে ধীরে চারদিকে আলো ফুটতে শুরু করেছে। পুকুর পাড়ে শিমুল গাছটার আগায় একটা কোকিল বসে কুহুরব করছে। ইয়াদ সেদিকে তাকিয়ে হাসল। চোখ বুঝে বিগত দিনগুলোর কথা মনে মনে ভাবল। হুরায়রার ঠোঁট ফুলানো মুখটা চোখে ভাসতেই সীমিত হাসে সে। বলল, তোকে ছেড়ে থাকার সাধ্য আমার কোনো কালে ছিল না হুর, তাই তো সব ছেড়ে ছুড়ে তোর কাছেই পড়েছিলাম। তুই তো আমার প্রহর শেষে আলোয় রাঙা সেই চৈত্র মাস, যার চোখে আমি শুধু আমার সর্বনাশ দেখেছিলাম। জানি না কতকাল তোকে না দেখে আমায় কাটাতে হবে। তোকে ভালোবেসে আজ তৃপ্ত হস্তে ফিরতে হচ্ছে আমায়। এর জন্য বোধহয় আমিই দায়ী। তবে তোর ভালোর জন্য যদি আমায় আমার ভালোবাসা বলিয়ে দিতে হয়, তবে আমি হাসি মুখে তা বলিয়ে দিতে প্রস্তুত। তোর আর আমার এক হওয়া সম্ভব নয় কখনো। বিধাতা আমাদের এক করে পাঠাননি হয়তো। তোকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে,
কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। ঘাট ছেড়ে রাস্তায় নামলো ইয়াদ। ভোরের আলো ফুটছে সবে। কিছুটা পথ এগোলেই তার জন্য গাড়ি অপেক্ষা করছে। গন্তব্য এয়ারপোর্ট। সে পারবে না লিয়ানাকে নিজের করে নিতে। মন সাম্রাজ্য জুড়ে যে এতকাল একমাত্র সম্রাজ্ঞিনী হয়ে রাজত্ব করে এসেছে, তাকে কি করে রাজ্যহারা করবে সে? 3 বছর কেটে গেছে, ইয়াদ চলে গেছে। কোথায় গেছে তা জানে না হুরাইরা। সেদিন তাকে না জানিয়ে নীরবে বিদায় নিয়েছিল ইয়াদ। এরপর থেকে আর কোনো খবর নেই। হুরাইরা চেষ্টা করেনি জানার, কেন যেন ইচ্ছে করেনি জানতে। নীরব অভিমানগুলো নীরবেই যেন অভিমানের পাহাড় গড়ে তুলেছে অন্তর্করণে। নাবাদ তিয়াশা অনেকবার কিছু বলতে চেয়েছিল তাকে, কিন্তু সে আর কিছুই শুনতে চায়নি। ইয়াদ নামক বিষাক্ত অনুভূতিটা যেন তাকে পাথর করে তুলেছে। ইয়াদ যাবার কয়েক মাস পর লিয়ানাও ফিরে গেছে বিদেশে। ইয়াদকে লিয়ানা ক্ষমা করতে পেরেছে কিনা জানে না হুরাইরা, তবে সে কখনোই ক্ষমা করতে পারবে না তাকে। ভালোবাসা ঠিক যতটা সুন্দর, ঘৃণা তার চেয়ে অধিক কুৎসিত। ইয়াদ না পেরেছে তার ভালোবাসার দাম দিতে, না পেরেছে স্ত্রীকে মর্যাদা দিতে। সে শুধু একটা কাজই পেরেছে, তা হলো অবহেলা। গ্রাম ছেড়ে শহরে এসেছে হুরাইরা 2 বছর হলো। ইয়াদের পাশের ঘরটাতেই এখন সে থাকে, তবে কখনো ইয়াদের ঘরে পা রাখেনি। মেহেরিমা ভেবেছিল ইয়াদের ঘরটাই হুরাইরাকে থাকতে দেবে, কিন্তু হুরাইরা তাতে আপত্তি জানায়। সে চায়নি ইয়াদের কিছুতে নিজের অধিকার বসাতে। তাছাড়া একটা সময় সে যাকে ভালোবেসেছিল আজ তাকে মন থেকে ঘৃণা করে। এর মাঝে আরো কয়েক মাস কেটে গেল। হুরাইরার কেন যেন হঠাৎ ইচ্ছে হলো ইয়াদের ঘরে যেতে। রাতে সবাই ঘুমিয়ে গেলে একবার যাবে বলে মনস্থির করলো সে। আমার অতন্দ্রিতা, আমার নিশি জাগরণকারিণী, কত শত রাত তার মুখ চেয়ে কাটিয়েছি জানা নেই। তবে সেরে এলেন কেন? হাসলো ইয়াদ, অন্যদিকে তাকিয়ে বলল, মাঝে মাঝে ভালো থাকার উপায় খুঁজতে হয়, ধরে নিন তেমনই কিছু। তাছাড়া কাউকে না কাউকে তো ছেড়ে আসতেই হতো। আপনারা দুজন দুজনকে ভালোবেসেছেন, তবুও কেন এত দূরত্ব? ভালোবাসায় দূরত্ব না থাকলে প্রেমের স্বাদ অসাধন হবে কি উপায়? হেয়ালি করছেন? ভাবছি। কি ভাবছেন? তিয়াশা আপনাকে ভালোবাসে। আপনার ভুল ধারণা। তিয়াশাকে ছোট থেকেই দেখেছি, ওর চোখ কখনো মিথ্যা বলেনি। মানুষ মিথ্যা বললেও চোখ কখনো তা পারে না। মিস্টার ইয়াদ, আমরা নিশ্চয়ই এসবের আলোচনা করতে এখানে আসিনি। তাছাড়া মিস তিয়াশা এই ব্যাপারে আমাকে কিছু বলেনি কখনো। তার কারণ আমি ভয় ছিল মেয়েটা যদি আপনাকে ভালোবাসে বলে আমি কষ্ট পাই। যাই হোক, বোনটা তো আমারই, কি করে ভাইয়ের শত্রুকে বলবে ভালোবাসি? স্বামীর কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। সত্যিই কি তিয়াশা তাকে ভালোবেসেছিল? কই, সে তো কখনো বুঝতে পারেনি কিছু। তিয়াশার কথা মনে হলো সেদিন তিয়াশা তাকে কিছু বলতে চেয়েছিল, বুঝিয়েছিল সেও কাউকে ভালোবাসে, আর সেই কেউটা যে নিজেই হবে তা মনে আসেনি। স্বামীরকে ভাবতে দেখে ইয়াদ সরাসরি প্রশ্ন করে বসল, কি ভাবছেন? তিয়াশা কেন সব বলতে চেয়েও পারেনি? সেসব নিয়ে ভাবছি না। আপনি হুরায়রাকে ভালোবেসেছেন স্বামীর, অথচ হুরায়রা আমাকে, আর আমি। নিজের ভালোবাসাটা এবার স্বীকার করে নিন মিস্টার ইয়াদ। লিয়ানার কথা না হয় বাদই দিলেন, আপনাদের মাঝে সে এসেছে গিয়ে ঠিকই, কিন্তু সে আমার স্ত্রী, আমি পারি না তাকে অবহেলা করতে। তাই তো করেছেন এতদিন। ইয়াদ চুপ করে গেল। ইয়াদকে চুপ থাকতে দেখে স্বামীর অধর প্রসারিত করে বলল, মাঝে মাঝে বুদ্ধিমানরাও বোকামি করে, আর আপনি তাই করেছেন। এত চেয়েও কিছু করতে পারেননি। সব কিছুই ছিল পতনের ফাঁদ, আর আপনি তাতেই জড়িয়েছিলেন। পরিহাস করছেন? আপনাকে পরিহাস করার মতো ইচ্ছা আমার কোনো কালেই ছিল না। আপনি ফেসেছেন তাতে আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু খুশি আর হতে পারলাম কোথায়? আপনার খুশি হওয়ার মাঝে তো কেউ বাধা হয়ে দাঁড়ায়নি, তবে অখুশি হবার কারণ কি? তা যদি বুঝতেন তাহলে এই কঠিনতার খলস ছেড়ে সেদিনই বেরিয়ে আসতেন। আপনি বড্ড একরোখা, সেই নিয়ে বিনিয়ে হুড়কে টেনে আনবেন।
আর আমি চাই না আমাদের সব কথায় হুট চলে আসুক। আপনি পালিয়ে এসেছেন? নিজেকে বাঁচাতে নয়। হুরের মুখোমুখি দাঁড়ানোর সাহস আপনার নেই। বাহ, হুরাইরা থেকে সোজা হুর চলে গেলেন।